বাজেট নিয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সহকর্মী হরি সাহার কাছে। হরি সাহা, সব দিক থেকে বিবেচনা করলে তো এবারের বাজেটটি একটি ভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার কাছে নিশ্চয়ই বিষয়ে আরো বিস্তারিত তথ্য রয়েছে। বেশ কিছু তথ্য এসেছে আমার কাছে, সেগুলো আমরা পরে দর্শকদের সামনে উপস্থাপন করব। প্রথমেই একটু আলোচনায় যেতে চাচ্ছি যে বাজেট নিয়ে যারা সবচেয়ে বেশি মতবিনিময় করে থাকেন সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ীদের একজন প্রতিনিধি আমাদের সাথে যুক্ত আছেন। রিজওয়ান রহমান, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জনাব রিজওয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবারের বাজেট একটা ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে, বলা হচ্ছে যে বেশ কিছু সংস্কারের প্রতিফলন এই বাজেটে থাকবে, বিশেষ করে রাজস্ব খাতে বিভিন্ন ধরনের বেশ কিছু জায়গায় কর ছাড়ের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো কমানো হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় দেশীয় শিল্পকে উৎসাহিত করার একটা প্রচেষ্টা কর কাঠামোর মধ্যে আমরা লক্ষ্য করছি। সার্বিকভাবে এই বাজেটটিকে আপনারা যতটুকু খবর পেয়েছেন তাকে কতটা বিনিয়োগ বান্ধব, কর্মসংস্থানমুখী এবং মূল্যস্ফীতি মোকাবেলার জন্য কতটুকু সহায়ক হবে বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, এবারের বাজেটটা একটু ভিন্নভাবে হচ্ছে, স্বাভাবিক, আমরা একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আসলে যখনই যে কোনো ধরনের বাজেটই করা হয়, বাজেট যে খুব একটা খারাপ হয় বা কারোর পরিপন্থী হয় সেটা আমি বলবো না, বাট ওই ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমরা থেকে যাই। যেহেতু আমরা ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো করতে পারি না, যার কারণে আমাদের মূল সমস্যাগুলো দাঁড়িয়ে আসে। এবার কিছু না কিছু হলেও অল্পর মধ্যে আলাপ আলোচনা হয়েছে স্টেক হোল্ডারদের সাথে, যে কথাটা আপনি বিস্তারিত বলেছেন। বাট এগুলো কিন্তু আসলে স্টেক হোল্ডারদের কথা শোনা এবং নোট নেওয়া, এটা কিন্তু দর কষাকষির মাধ্যমে না। যাই হোক, আমরা যেগুলো শুনতে পাচ্ছি এখন, অবশ্যই আমরা বিকাল 3টার মধ্যে সবই জেনে যাব। বাট আমাদের যেটা ধারণা যে আপনার ব্যক্তি খাতে এবং সরকারের একটা চেষ্টা আছে যে জনবান্ধব একটা কর ব্যবস্থাপনা করার জন্য। তো আর ব্যবসায়ীদের চাহিদা এবং মানে জনবান্ধব কর দুটা কিন্তু দুই জিনিস, এদের মধ্যে কোনো মিল খুব একটা বেশি যে থাকে তা না। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে ওনারা বলছেন যে স্থানীয় বিনিয়োগকে শক্তিশালী করার জন্য কিছু কিছু জায়গায় ওনারা ছাড় দিয়েছেন, আবার কিছু কিছু জায়গায় কিন্তু ট্যাক্স বাড়িয়েছেন, যেটা আমাদের কাছে তথ্য আছে এ পর্যন্ত। বাট এটাও আনকনফার্ম রিপোর্টস, যেটা আমরা বিকালের মধ্যে হয়তো আরো জানতে পারবো। এখন আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি যতবারই লক্ষ্যমাত্রা বাড়ানোর চেষ্টা করেন, আপনি কিন্তু লক্ষ্যমাত্রা কোনো সময় অর্জন করতে পারছেন না। এর কারণ হচ্ছে যে আমাদের হয়তো জবাবদিহিতাটা সম্পূর্ণ স্বচ্ছ না একটা। আরেকটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযৌক্তিক লক্ষ্যমাত্রা আমাদেরকে মাঝে মাঝে টার্গেট নির্ধারণ করতে হয়, যেটা এনবিআর কে প্রেসারাইজ করা হয় টু কালেক্ট দিস টার্গেট। এবং দেখা যায় যে আপনি লক্ষ্যমাত্রার দিকে বেশি অ্যাটেনশন দিতে গিয়ে আপনি কর জালের কথা সম্পূর্ণ ভুলে যান। আমি এবার আশাবাদী যে আমি অর্থ উপদেষ্টা, যেহেতু উনি একটা পলিটিক্যালি অ্যাপয়েন্টেড কোনো উপদেষ্টা নন, আমি আশা করবো যে উনি আমাদেরকে কিছু ইমপ্লিমেন্টেশনের কিছু প্ল্যান দেখাবেন যে উনি কিভাবে ওনার কর জাল বাড়াবেন। এখন একটা করেছেন আপনি ন্যূনতম ওই যে কর একটা সবাইকে চার্জ করবেন, সেটা দিয়ে তো আপনার আসলে দেশ পরিচালনা হবে না, কিছুটা আয় আপনার বাড়বে। একটা বিষয় কিন্তু আছে যেটা হচ্ছে ট্যাক্স এক্সপেন্ডিচার, যেটা বিভিন্ন খাতে কর ছাড় দেওয়া হয়। আমরা এর আগে অভিযোগ পেয়েছি যে প্রভাবশালীরা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে, সেটা সেক্টরাল হোক বা ব্যক্তি পর্যায়েও, বড় অঙ্কের কর ছাড় রাজস্ব বোর্ড থেকে নিয়ে গেছে, এবং সেটা জিডিপির 2% বেশি ছিল, এরকম তথ্য কিন্তু বিভিন্ন সময় এসেছে। 2022-23 সালে 1 লাখ কোটি টাকার বেশি ট্যাক্স এক্সপেন্ডিচার ছিল এনবিআর-এর। তো সেগুলোতে কমানোর একটা লক্ষ্য রয়েছে এবার, সেটাই কিভাবে দেখছেন? এই যে এই কথাটা যেটা আপনি বললেন, আপনি সম্পূর্ণ সঠিক একটা তথ্য দিয়েছেন, কিন্তু এই তথ্যটা তো আপনি কোম্পানির নাম সহ, মানে বাংলাদেশের ইতিহাসে, অ্যাকচুয়ালি সারা বিশ্বের ইতিহাসে ব্যক্তির নামে এছাড়াও জারি হতো, এটা আপনারা জানেন। সেসব কোম্পানি এখনো আমাদের বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে এবং ভালোই আছে তারা। তো এটা তো এনবিআর এর কাছে তথ্যগুলো আছে, সেটা নিয়ে এনবিআর যথাযথভাবে তাদের ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেটার জন্য যেসব ব্যবসায়ীর নামে এছাড়াও জারি হয়নি তাদেরকে তো দোষারোপ করে লাভ নেই, তাই না? এটা তো আপনি জেনারেলাইজ করা যায় না, যেটা সরকার মাঝে মাঝে করে ফেলে উত্তেজনার কারণে। সবাইকে জেনারেলাইজ করে ফেলা হচ্ছে যে একজন ট্যাক্স ফাঁকি দিচ্ছে বলে 10 জন ফাঁকি দিচ্ছে, একজন কর সুবিধা নিচ্ছে বলে আরো 1 লক্ষ লোক, সেটা তো ঠিক না। আপনি প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আপনার কাছে তথ্য প্রমাণ আছে, আপনি সেখানে যথাযথ অ্যাকশন নেন। বাট আমি যেটা আবার বলবো যে আপনি কর জালটা বাড়ানোর ক্ষেত্রে আপনি যদি দেখেন
আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ঢাকা শহরে প্রায় 50% মতো, আপনার 48%। আর ঢাকা এবং চিটাগংয়ে টোটাল 90%-এর বেশি কর কালেকশন হয় পুরা বাংলাদেশের। তার মানে কি পুরা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড 2%? এটা কি কেউ বিশ্বাস করবে? তার মানে হচ্ছে আমাদের যে এই যে কর জাল বাড়ানোর পদক্ষেপটা, এটা কিন্তু ঢাকা শহরে এবং চিটাং শহরের মধ্যে ঘুরছে। অথচ অ্যাজ ইফ দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা এবং চিটাংয়ের বাইরে কোনো করদাতা নেই বা কোনো কর্পোরেট ট্যাক্স পে নেই। এই কথাটা তো ঠিক না। এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব, এখানে এনবিআর এর ভিতরে ইনফ্রাস্ট্রাকচারের অভাব, এনবিআর এর ভিতরে অটোমেশনের এক ব্যাপারে বিশাল একটা বাধা আসে। অটোমেশনের বিরোধিতা কোনো ব্যবসায়ী বা আর কেউ করে না। অটোমেশনের বাধা এনবিআর এর ভিতর থেকে আসে, যাতে করে আপনারা জানেন যে টেবিলের নিচে ট্রানজাকশন গুলো হয়তো ব্যাহত হবে, এই জন্য তারা হয়তো সেটার পক্ষপাতী না। এই কথাটা আমি সশরীরে আমি এনবিআর এর মাননীয় চেয়ারম্যানকে কথাটা বলেছি এবং উনিও কিন্তু মাথা নাড়িয়েছেন আমার সাথে, উনি এগ্রি করেন এটা যে এনবিআর এর ভেতর থেকে এই বাধাটা আসে। এইটা এই মুহূর্তে এই যে এখন যে আমাদের যে সরকারের যে ফরম্যাটটা, এই সরকারটা পলিটিক্যাল অ্যাপয়েন্টেড না, ঠিক আছে, এনারা যদি এটা না করতে পারেন যে আমাদের কর জাল বাড়ানোর জন্য বা আমাদের ট্যাক্স অটোমেশন, ভ্যাট অটোমেশন, এটা যদি না করতে পারেন, তাহলে আমরা আগামী 53 বছরও আমরা ওই কর লক্ষ্যমাত্রা বাড়ানোর পিছনে কিভাবে বাড়ানো যায়, কিভাবে করা যায়, এগুলো করতেই থাকবো। আমার পয়েন্ট হচ্ছে যে মানুষকে আপনি ভয় দেখাবেন না, আপনি মানুষকে আকর্ষণ করে আনেন। মানুষ এনবিআর শুনলেই ভয় পেয়ে যায়। ছোট ছোট উদ্যোক্তা যারা হয়তো আপনার থেকে দাওয়াত পাচ্ছে না টেলিভিশনের পর্দায়, আমি আজকে ভাগ্যবান আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন, আমি আমার কথা বলতে পারছি, কিন্তু বাকি সবাই সেটা পারে না। আপনি তাদের কথা চিন্তা করবেন, তারা এনবিআর কে ভয় পায়, তারা এনবিআর এর এই বিল্ডিং এর আশেপাশে যেতে চায় না। কেন? এটা কেন হবে? তারা উৎসাহ হয়ে কর দিবে, তারা বলবে যে আমার টাকায়, আমার ব্যক্তিগত টাকায় ইয়ে হবে, কি বলে, মেগা প্রজেক্ট হবে, আমার ব্যক্তিগত টাকায় দেশে সারা দেশে বিদ্যুৎ লাগবে বা বিভিন্ন ইউটিলিটি আমরা পাবো। এই জিনিসটার এই ভয়টা আমাদেরকে দূর করতে হবে। এইটা একমাত্র এনবিআর এর দায়িত্ব, এটা জনগণের দায়িত্ব না, এটা এনবিআর এর দায়িত্ব। তাদেরকে তাদের রিফর্মস গুলা করে এবং যথাযথ এনবিআর এর রিফর্ম আজকে থেকে না, আজকে 20 বছর 25 বছর ধরে বলা হচ্ছে সার্টেন রিফর্মস আমরা করতে ইচ্ছুক না। আমরা বলতে সরকার বা এনবিআর, এই জিনিসটা যদি আমরা তাদেরকে একটু প্রেশারাইজ না করি, আর এখন যদি আমরা প্রেশারাইজ না করতে পারি, আর কখন করবো? অন্য সময় তো আপনি বলতে পারবেন যে একটা পলিটিক্যাল প্রেশার আছে বা কোনো একটা ব্যক্তি খাতে কোনো সুবিধা দেওয়ার জন্য আমাদেরকে উপর থেকে আদেশ দেওয়া হচ্ছে। এখন কি সেটা চলছে? আর যদি সেটা হয়ে থাকে তাহলে তো কিছুই বদলালো না। এই জিনিসটা আমাদেরকে স্পেসিফিক্যালি অটোমেশন, আমি বারবার বলছি এই কথাটা, অটোমেশনটাকে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। এবং আপনি খেয়াল করবেন যে আয়কর দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা হয় না, ভ্যাট দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়। আপনি ভ্যাটটাকে অটোমেট করেন, একবার করেছিল, একবার করে একটা সফটওয়্যার তারা খুব বিশাল করে প্রজেক্ট করে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা নিয়ে করেছে, সেই সফটওয়্যার ধসে পড়েছে, সেই কোম্পানি গায়েব, এই ধরনের কাজ তো অতীতেও হয়েছে। এখন সেগুলোকে আপনি খুঁটিনাটি করে দেখেন এবং এগুলো যদি আপনি এই সংস্কার যদি করতেন, আজকে ব্যবসায়ীরা এই সরকারের পাশে উঠে পড়ে লেগে থাকতো যে এই সরকারকে কিভাবে সাকসেসফুল করতে হবে। কিন্তু এই যে প্রধান একটা চাহিদা ব্যবসায়ীদের, যে ট্যাক্স রিফর্মস, এই জিনিসটা যেহেতু আপনারা করতে পারছেন না, এখন পর্যন্ত আমরা কোনো সুযোগ দেখিনি এটা, এবং ইমপ্লিমেন্টেশন এবং বাজেট আপনি করছেন এই সরকার একটি নির্ধারিত সময়ের জন্য, এটা যাবজ্জীবনের জন্য না। আলটিমেটলি একটা গণতান্ত্রিক সরকার ফিরে আসবে এখানে। তো আমার পয়েন্ট হচ্ছে যে এমন কোনো প্রস্তাবনা দিয়েন না যেটা হয়তো ভবিষ্যতের একটা নির্বাচিত সরকার সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে না। বা আপনারা যদি অটোমেশনের দিকে জোর দেন, আপনারা যদি কিছু কিছু রিফর্মের জন্য জোর দেন, এবং ব্যবসায়ীদের দীর্ঘ সময় দাবি ছিল আপনার ধন্যবাদ জনাব রিজওয়ান রহমান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের কাছে বাজেট সম্পর্কিত বেশ কিছু তথ্য এই মুহূর্তে রয়েছে। এবার যে 7,90,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করা হচ্ছে, সেই বাজেটের কিন্তু 5,64,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে। 2,26,000 কোটি টাকা থাকবে হচ্ছে ঘাটতি বাজেট, এবং 5,64,000 কোটি টাকার মধ্যে 4,99,000 কোটি টাকাই কিন্তু এনবিআরকে আদায় করতে হবে, সেই লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে, এবং বাকি 65,000 কোটি টাকা এনবিআর বহির্ভূত বিভিন্ন খাত থেকে কর এবং আদায় করা হবে। এবং বাজেট ঘাটতির যে 2,26,000 কোটি টাকা রয়েছে, সেখানে 1,01,000 কোটি টাকা বৈদেশিক ঋণ এবং সহায়তার উপরে একটি লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে, এবং 1,25,000 কোটি টাকা কিন্তু অভ্যন্তরীণ ব্যাংক, সঞ্চয়পত্র, বিভিন্ন খাত থেকে সরকার সংগ্রহ করতে চায়। এবার কর কাঠামোতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রাতিষ্ঠানিক
কর যেটা রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো বেশ কিছু সুবিধা পাবে, আমরা সেটা দেখতে চাই। 2.5% কর কমে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর হার হচ্ছে 20% এবং পুঁজিবাজারের বাইরের প্রতিষ্ঠানগুলোর কর কিন্তু 27.5% থাকছে, অর্থাৎ তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের করের মধ্যে কিন্তু ব্যবধান 7.5% করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এর মাধ্যমে যে বিভিন্ন দেশি বিদেশি ভালো প্রতিষ্ঠানগুলো যারা সুনামের সাথে ব্যবসা করছেন এবং মুনাফা করছেন দেশের বাজারে, সেই প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আকৃষ্ট করার জন্য এই যে একটি কর সুবিধা সরকার দিতে চাচ্ছে। পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের ওপরেও কিন্তু কর হার 0.05 থেকে কমে 0.03% করা হচ্ছে এবং মার্চেন্ট ব্যাংকের যে কর হার সেটা কিন্তু প্রায় 10% কমে 37.5 থেকে কমে 27.5 ভাগে নামিয়ে আনছে সরকার। এই সিদ্ধান্তগুলো পুঁজিবাজারে হয়তো ভূমিকা রাখবে তেমনটি মনে করা হচ্ছে। কালো টাকা সাদা করা সুযোগ কিন্তু এবারও বহাল থাকছে, আমরা যতদূর জানতে পেরেছি। 15% কর দিয়ে আবাসন খাতে বিনিয়োগ করা যাবে কালো টাকা। পাশাপাশি অপ্রদর্শিত অর্থ মানে যে তৈরি করার যে প্রবণতা সেইটা রোধ করার জন্য এবারই কিন্তু প্রথম জমির প্রকৃত মূল্যে যাতে নিবন্ধন হয় সেটা নিশ্চিত করার জন্য জমি নিবন্ধনের যে কর হার সেটা কিন্তু কমানো হচ্ছে। এলাকাভেদে সেটা যথাক্রমে 8, 6 এবং 4% থেকে কমে 6, 4 এবং 3% নামানো হবে বলে আমরা জানতে পেরেছি। এবার কর কাঠামোর পরিবর্তনের কারণে যেসব পণ্যের দাম বাড়ছে সেগুলো যদি আমরা বলি, তার মধ্যে রয়েছে কনভেনশন হল, বিভিন্ন সভা সেমিনার অনুষ্ঠান যেসব হলে হয় সেসব হলের সেবার কিন্তু খরচ বাড়বে। নির্মাণ খাতের বিভিন্ন উপকরণের দাম কর কাঠামোর কারণে বাড়ছে, সেগুলোর উৎসে কর বাড়ছে প্রতিষ্ঠানগুলোর, সেই কারণে কিন্তু নির্মাণ খাতের ব্যয় বাড়ছে। এমএস স্টিল যেগুলো রয়েছে, এমএস প্রোডাক্ট, সেগুলোতে কিন্তু কর বাড়ছে। কোটেড পেপার, পাশাপাশি সুতা, বিভিন্ন ধরনের কটন এবং কৃত্রিম সুতা দুইটারই কিন্তু কর বাড়ছে। এতদিন পর্যন্ত কিন্তু তুলার যে আমদানি শুল্ক সেটা শূন্য ছিল, সেটাকে 2% করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ব্লেড, নাট, বোল্ট, ইলেকট্রিক লাইনস, হার্ডওয়্যার, সিগারেট, ওটিটি সেবা, এই সেবাগুলোর কিন্তু দাম বাড়ছে। বিপরীতে দাম কমছে যেসব পণ্যের, অর্থাৎ কর কমিয়ে সে ক্রেতাদের স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে যেসব পণ্য, সেগুলো হচ্ছে ক্যাপটিভ বিদ্যুৎ যারা উৎপাদন করেন শিল্প খাতে, বিভিন্ন উদ্যোক্তা গ্যাস নিয়ে সেগুলো নিজেরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করেন, তাদের করের চাপ কিছুটা কমছে। শিল্পের কাঁচামাল, বেশ কিছু শিল্পের কাঁচামালে কিন্তু কর সুবিধা দেয়া হবে। এলএনজি, এলপিজির সিলিন্ডার, এগুলোর কিন্তু কর সুবিধা পাবে। মাটির তৈজসপত্র রয়েছে, দেশীয় স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, তরল দুধ, বল পয়েন্ট, আইসক্রিম, 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর, হাসপাতালের বেড তৈরির যে সরঞ্জাম রয়েছে সেগুলোর তে খরচ কমবে। উড়োজাহাজের লিজ যারা ভাড়া করে যেসব প্রতিষ্ঠান, উড়োজাহাজের লিজ রেন্টের কর সুবিধা বাড়বে এবং সেই কারণে সেবার দাম কিন্তু কমতে পারে। তো এই ছিল এখন পর্যন্ত আমাদের হাতে থাকা বাজেট সংক্রান্ত তথ্য। লোপা, আমরা পরবর্তীতে আরও তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। হরিশ, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা সারাদিনই আপনার কাছ থেকে বাজেট নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে থাকব। ধন্যবাদ আপনাকে।